কে আমার হবু দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও এটাই ঘটেছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে তার সাথে আজকে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম অর্পা। ও আপন বোন না, তবে চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর অর্পা আপুই বড় আর বিবাহযোগ্য। অর্পা আপু আমার 2 বছরের বড়। দেখতে হুরপুরির মতো সুন্দর, তার রূপের কাছে সব কিছুই হার মানবে। আর অর্পা আপুর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তিনি শুধু অর্পা আপুকে তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করছে। শুনেছি লোকটার নাকি মস্ত বড় ব্যবসা আছে। ওই লোকটার আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা এতটাও মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর উনি অনেক বড় পরিবারের ছেলে। আপুকে যেদিন উনি দেখতে এসেছিলেন আমি সেদিন জানালা দিয়ে হালকা উকি দিয়ে ওনাকে দেখছিলাম। সত্যি লোকটাও অনেক সুন্দর আর হ্যান্ডসাম ছিল। আর লোকটা আপুকে দেখে প্রথম দেখায় পছন্দ করে ফেললেন। পছন্দ হওয়ার সাথে সাথে খুবই হৈ হৈ রই রই করে আপুর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হলো। আমরা সবাই খুব খুশি ছিলাম আপুর এত বড় ঘরে বিয়ে হবে দেখে, তাই সবাই খুব মজা করছিলাম। আমি নিজেও খুব মজা করতে লাগলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যের বিয়ে। ওহ, তোমাদের তো ওই লোকটার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না। ওই লোকটার নাম অরণ্য, বয়স 21, বাবার বড় ব্যবসা আছে আর সেটাই দেখাশোনা করছে। ঢাকায় অনেকগুলো বাড়িও আছে শুনেছি। আর ওনাদের টাকা পয়সার নাকি কোনো অভাবই নেই। যেহেতু সামনের সপ্তাহে অর্পা আপুর সাথে অরণ্যর বিয়ে, তাই আমি আগে থেকেই সব কিছু ঠিক করে রাখলাম। হলুদে কি পরবো, বিয়েতে কি পরবো, বউ ভাতে কী করব। চিন্তা করছিলাম আপুর বিয়েতে খুব মজা করব। কত প্ল্যান যে করেছিলাম, সব প্ল্যান বিয়ের দিন সকালে মাটি হয়ে গেল। কারণ হঠাৎ করে বড় কাকি বলে উঠল, কি গো অর্পর মা, অর্পা তো ঘরে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না। বড় কাকির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম। আর কিছুক্ষণ পর মা পাত্র আসবে। আর এখন অর্পা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পা আপু কোথায় গেল কেউ বুঝতে পারছিল না। কারণ অর্পা আপুর কারোর সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। থাকলে অবশ্যই কেউ না কেউ জানতো। তবে আপু কোথায় গেল এই সবার মনে প্রশ্ন করতে লাগলো। অর্পা আপুকে সারা বাড়ি খোঁজা হলো, কিন্তু অর্পা আপুর কোনো হদিস মিলল না। সবাই ভেবে নিয়েছে অর্পা আপুর হয়তো প্রেমিক ছিল, আর অর্পা আপু সেই প্রেমিকের হাত ধরেই পালিয়েছে। কিন্তু এই কথা জানাজানি হলে আর মান সম্মান থাকবে না। তাই কি করবে সবাই বুঝতে পারছিল না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলে বসলো, অনন্যা তো বিবাহযোগ্য, অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়, মান সম্মান বাঁচানোর জন্য। এছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু পাত্র যোগ্য ছিল আর আমি দেখতে অতটাও সুন্দর ছিলাম না, আর আমার মতো দেখতে খারাপ মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হবে না। তাই আমার বাবাও কিছুটা লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমি আর অর্পা আপু রাত আর দিন। আমি দেখতে অতটা ভালো না, তারা আমাকে মেনে নিবে বলে মনে হয় না। কিন্তু বাবা আর কাকার প্রচণ্ড চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কনে সেজে বসতে হলো বিয়ের পিঁড়িতে। লাল টুকটুক শাড়ি, ভারী গহনা পরে আমি কনে সেজে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ আসবে। জানি না তারা এসে কি করবে, কি হবে এর পরিণতি। ভিতরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। কিছুই ভাবতে পারছিলাম না। মাথাটা যেন ঘুরতে লাগলো। তবুও নিজেকে সামলে স্থির হয়ে বসে রইলাম। হঠাৎ কানে বাজতে লাগলো। সবাই বর এসেছে বলে চিল্লাতে লাগলো। বরকে বরণ করা হলো। পাত্রপক্ষের সবাই কনে দেখার জন্য রুমে প্রবেশ করলো। পাত্রপক্ষ এসে আমাকে দেখে কনে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করলো। কিন্তু আমার বাবা আর কাকারা বলল কনে ঠিকই আছে। পাত্রপক্ষকে চাপ দিল বিয়ে করানোর জন্য, না হলে ঝামেলা হবে। পাত্রপক্ষ চাপের মুখে পড়ে আমাকে বিয়ে করিয়ে নিতে রাজি হলো। নানা ঝামেলার পার হয়ে আমার বিয়েটা সম্পূর্ণ হলো। আজকে অর্পা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না তাদের মনে আমার প্রতি কোনো ক্ষোভ জন্মে আছে কিনা। জমলেই বা কি করা যাবে, যা হবার তা তো হয়েছে। আমি তো চাইনি এমন কিছু হোক। আমার তো অরণ্য ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে, কারণ উনি এসেছিল হুড়পড়ে বিয়ে করতে, আর বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা পেতনিকে। নিজের জন্য বেশ খারাপ লাগছে, কারণ আমি তো চাইনি আমার বিয়েটা এভাবে জোরপূর্বক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে আফসোস করিনি। নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট করে তোলার চেষ্টা করেছি। বিয়ে নিয়ে তো 8-10টা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল, আর আজকে চোখের সামনে আমার সব স্বপ্ন ভেঙে গেল। নিজের অজান্তেই বুকের ভেতরটা হুড় হুড় করে উঠল। চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো। আশেপাশে সবাই তো বলাবলি করতে লাগলো, বাহ বাহ, অনন্যার ভাগ্য তো অর্পা খুলে দিয়ে গেছে। তা না হলে অনন্যা এমন ছেলে বিয়ে করতে পারতো নাকি। এসব শুনে যেন মনটা আরও খারাপ হয়ে গেল। ভাগ্যের কাছে যে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর এখন কনে বিদায়ের পালা। আমার বাবা আমাকে অরণ্যের হাতে তুলে দিল।
অরণ্যের হাতে তুলে দেওয়ার সময় অরণ্যর দিকে তাকানোর সাহস পেলাম না। লজ্জায় নিচের দিকে মুখ করে রাখলাম। মনের ভেতর শুধু এই মুহূর্তে একটা প্রশ্ন যায়, অর্পা আপু কোথায় আছে, কোথায় গেল, কার সাথে গেল, এসব ভেবে ভিতরটা খুব আনচান করতে লাগলো। অরণ্যের সাথে আমাকে তুলে দেওয়া হলো। কিছুক্ষণ পরে আমাকে যাওয়ার জন্য সবাই গাড়িতে তুলে দিল। আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু ৮-১০টা মেয়ের মতো হাজারটা স্বপ্ন নিয়ে যাচ্ছি না, হাজারটা স্বপ্ন ভেঙে যাচ্ছি। ভাগ্যের পরিহাসে যে এমন হবে বুঝতে পারিনি। ব্যস্ত শহরে পথ পাড়িয়ে আমি শ্বশুরবাড়ি পৌঁছালাম। শ্বশুরবাড়ি বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগলো। এ কি সর্বনাশ করছে! অরণ্য তো এক মধ্যবিত্ত ঘরে বিয়ে করেছে, তার উপর অসুন্দর মেয়ে দেখার সময় সবার কি চোখ কপালে ছিল নাকি? অরণ্যের সাথে এই মেয়েকে মানায় নাকি? এমন সর্বনাশ অরণ্য নিজের হাতে কেন করলো? এসব কথা শুনে মনটা আরো ভাঙতে লাগলো। কোনো রকম সবাই আমায় ঘরে তুলে নিল। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গুছানো, চারদিকে অনেক অনেক ফুলের সুবাস ছড়াচ্ছে। আজকে এই ঘরে অর্পা আপুর আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের লীলা খেলায় এই ঘরে আমি আসলাম। ঘরে নিবো আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো অন্য সব মেয়েরা এই সময় বসে থাকে স্বামীর অপেক্ষায়, আর আমি বসে আছি এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকেছে। ওনাকে দেখে আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। জানি না কি কথা সম্মুখীন আমাকে আবার হতে হবে। এইসব ভেবে যেন ভয়ে আরও কুঁকড়ে যেতে লাগলাম। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে খেয়াল করলাম আমার শরীরটা ভীষণ কাঁপছে। উপরে তাকালাম, মনে হচ্ছে ফ্যান আমার উপর পড়ে যাবে। সব কিছু উল্টা উল্টা লাগছে। আমার এখন কি করা উচিত বুঝতেই পারছি না। তাই একদমই চোখটা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ি। আস্তে আস্তে শরীরটা আরও নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো, কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে। হাতটা ধরে চোখে মুখে পানি ঝাপটা দিচ্ছে। চোখ খোলার মতো শক্তি আমি পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তবুও চোখ খুলে দেখার মতো শক্তি পাচ্ছিলাম না। আস্তে আস্তে আরও নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম এখন আর আমার পাশে কেউ নেই। খুব অসহায় মনে হতে লাগলো নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলতেছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেশার খুব নেমে গিয়েছে, একটু কষ্ট করে খান, হা করুন। কথাগুলো শোনার পরও আমি হা করার শক্তি পাচ্ছিলাম না। কোনোভাবে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে হা করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে। পানিটা মিষ্টি। বুঝতে আর বাকি রইল না এটি চিনির পানি। আমি নিজের মধ্যে শক্তি জুগিয়ে পানিটা কষ্ট করে খেলাম। খাওয়ার পর একটু ঝিম ধরে শুয়ে রইলাম। আস্তে আস্তে মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি, চোখটা খোলার মতো শক্তি পাচ্ছি। কোনো রকম চোখ খুললাম। চোখ খোলার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে আছে, সাথে কিছু খাবার নিয়ে। আমি একটু তাড়াহুড়ো করে বসতে নিলাম। উনি আমাকে বলল, এত তাড়াহুড়ার কিছু হয়নি, আপনি আস্তে আস্তে উঠুন আর উঠে এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খাননি, তাই প্রেশার কমে গিয়েছে। আপনি একটু এগুলো খেয়ে নিন। ওনার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সকাল থেকে যা গেল আমার উপর, এরপর কি আর খাওয়া গলা দিয়ে নামে নাকি? তবে আমি অনেক খেতে পারা একটা মেয়ে, সারাদিন কিছুই না খেলাম। সত্যি বলতে এই মুহূর্তে আমার পেটে খুব ক্ষুধা লেগেছে। তাই সামনে মুরগির রোস্ট আর পোলাওটা দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে পেয়ে খেতে লাগলাম, গপ গপ করে খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় বাজলো আর হেঁচকি তুললাম। কোনোভাবেই যেন হেঁচকিটা কমছিল না। হঠাৎ করে খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরলেন। আমি পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কি ভাবছে সেটা দেখার দরকার আমি মনে করছি না। এই মুহূর্তে আমার ক্ষুধা লেগেছে আর আমাকে এখন খেতেই হবে, এটাই চাই। তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্পক্ষণের মধ্যে আমার খাওয়া শেষ হলো আর আমি রিল্যাক্স মোডে শুয়ে পড়লাম। আর উনি খাবার প্লেটটা টেবিলের উপর রাখতে গেলেন। যাক, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমালে আপনার সাথে একটু কথা ছিল। আমি নড়ে চড়ে বসে বললাম, না আমি তো ঘুমাইনি। কেন, কি বলবেন? উনি এবার গম্ভীর গলায় বললেন, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন অর্পাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছিলাম। ওকে নিয়েই একটা ছোট্ট সংসার কল্পনা করে ফেলেছিলাম। সেই জায়গায় আপনাকে কেন জানি না, চাইলেও মন থেকে মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথা বলতে চাইনি, তবে আমি খুব সোজা সাপটা স্বভাবের ছেলে, যা বলি সরাসরি। না মানারও একটা কারণ আছে। আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর সেই কারণটা বুঝতে পেরেছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি না তেমন কোনো খারাপ লাগলো না। কারণটা আর কি হবে? কারণটা তো এটাই হবে, আপু খুব সুন্দর, আমি অসুন্দর। আমি তো আগেই বুঝেছিলাম। আমার বিয়েটা ৮-১০টা মেয়ের মতো হয়নি। তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাইনি এভাবে আমার বিয়ে হোক। বিয়ের দিন সকালে অর্পা আপুকে কোথাও পাওয়া যাচ্ছিল না।
কোথায় গিয়েছে কেউ বলতেও পারল না। আর আপুর কোনো রিলেশন ছিল এটাও কারো জানা নেই। এই মুহূর্তে কি করব কেউ বুঝতে পারছিল না। আর ওই বাড়িতে আমি ছাড়া আর কোনো মেয়ে বিবাহযোগ্য ছিলও না, তাই সবার জোরাজুরিতে রাজি না হয়ে পারলাম না। আমি জানি অর্পা আপুর তুলনা আমি কিচ্ছু না, অর্পা আপু অনেক সুন্দর আর আমি অসুন্দর, কিন্তু এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি সবসময় নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিছু করব না। সময়টা একটু পার হতে দিন, আপনি চাইলে আমি নিজেই আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমার কথা শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেননি আমি এমন কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ থেকে উনি উত্তর দিলেন, সে যাই হোক, সময়ই সব বলে দিবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এই বাড়িতে এসেছেন মেহমান হিসেবে, আপনার যেন কোনো সমস্যা না হয় আমি সেটা খেয়াল রাখবো, কিন্তু দয়া করে আমার ভালোবাসা পাবার আশা করবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। আমি কিছুটা চুপ করে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না, এটা আমি বলছি, কিন্তু আপনি আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসি বলবেন, সেটা আমি মেনে নিব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং সম্পর্কটা এভাবেই দেখবেন। আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসার কথা বলার আগে 10 বার ভেবে বলবেন। আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখিনি, এখনও দেখব না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছা বলে যাবেন না। দোষটা তো আমার ছিল না, আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য এভাবে সব ওলটপালট করে দিয়েছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতো মেয়ে আমি না। এবার আমি ওনার দিকে একটু খেয়াল করলাম, দেখলাম ওনার মুখটা বেশ চুপসে গিয়েছে। গেলেই বা কি, আমি কেন ওনার সব কথা শুনে নিজেকে ছোট করব? এটা বাংলা সিনেমা না, আমি বাংলা সিনেমার নায়িকা শাবানাও না। সুতরাং যতদিন আমি অরণ্যের বউ হিসেবে আছি আমি আমার অধিকার আদায় করে নিব, তবে সেটা ভালোবাসা দিয়ে জোর করে না। উনি আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে জবাব দিলেন, আমার মন যা চায় আমি তাই বলবো, আপনি না করার কে? আপনাকে সে অধিকার আমি দিইনি। নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলবেন না, বুঝছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালু। ওনার এই কথা শুনে মাথার উপর একটু রাগ চড়ে বসলো, তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন, আমিও আপনার ব্যাপারে বলবো। এটাকে বলে লেভেল করা, বুঝছেন? আপনি যেমন আমাকে তেমনই হতে হবে। দেখুন, আপনি কিন্তু খুব বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথমে ভেবেছিলাম আপনি খুব বোকাশোকা কথাই বলতে জানেন না, এখন তো মনে হচ্ছে আপনার মুখ দিয়ে কথার ফুলঝুরি ফুটেছে। আমার সাথে লাগতে আসবেন না। আমিও এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করেছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী? সিরিয়ালের মতো করে আপনাকে খাটে শুতে দিব আর আমি নিচে শুয়ে পড়ব? তা হবে না মশাই, আমার পাশে এসে ঘুমান। আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে, আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ভ্রুটা বেশ কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জবাবে উনি বললেন, পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হচ্ছে মনে হচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে বললেন, এই যে শুনছেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি, আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে সাথে চলে যাব। উনি বেশ চমকিত পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছার বান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি, এবার আমায় একটু রেহাই দেন। আমিও মুচকি হেসে জবাব দিলাম, ঠিক আছে ভূত মশাই। উনি ভ্রুটা কুঁচকে বললেন, ভূত মশাইটা আবার কে? আমি হাসতে হাসতে বললাম, কেন আপনি? উনি অবাক হয়ে বললেন, আপনি আমার নামও ঠিক করে ফেলেছেন এর মধ্যে? হ্যাঁ করেছি। উনি বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি সত্যিই পাগল একটা মেয়ে, সেটা কি আপনি জানেন? আমি আরও একটু হেসে নিলাম, হেসে জবাব দিলাম, সেটা নতুন করে বলার কিছু নেই। আমি একটু নাছোড়বান্দা, সবাই জানে। আপনি ঘুমান, আর ধন্যবাদ এত কিছু খাওয়ানোর জন্য। সবগুলোই আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পনিরটা ছাড়া। উনি কিছুটা চুপ হয়ে বললেন, দোহাই লাগে এবার চুপ হন, আমাকে ঘুমাতে দিন একটু। আমি হাত দুটো দিয়ে মুখ চেপে ইশারায় বললাম, ঘুমান। আপনারা হয়তো আমার এরকম আচরণ দেখে অবাক হচ্ছেন, আমি এমন কেন করলাম? সত্যি বলতে আমি ছোটবেলায় থেকেই খুব নাছোড়বান্দা আর পাগলাটে স্বভাবের মেয়ে ছিলাম। পাগলামোর ভাবগুলো এত বড় হওয়ার পরেও যায়নি, তাই পাগলামির সুযোগ পেলেই করে ফেলি। এই যে অরণ্যের সাথে সবেমাত্র শুরু করেছি, এরপর যে আরও কত কী হবে কে জানে। আস্তে আস্তে সব বলবো। যাই হোক, সেদিনের মতো আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ঢেকে ঘুমাচ্ছেন।
এমনভাবে নাক ডাকছেন মনে হচ্ছে চারদিকে ভূমিকম্প হচ্ছে। আমি কি করব বুঝতে পারলাম না। এক গ্লাস পানি নিয়ে ওনার নাক বরাবর ঢেলে দিলাম। ভূতমশাই খপ করে উঠে বসে বলতে শুরু করলেন, কি হলো, কি হলো? আপনি এভাবে পানি দিলেন কেন? মাথার তার কি সব ছিঁড়ে গেছে নাকি আপনার? আমি এবার হাসতে হাসতে বললাম, মাথা তো আমার ঠিকই আছে, বলে কি এভাবে যে নাক ডাকছেন মনে তো হচ্ছে 7 মাত্রার ভূমিকম্প হচ্ছে। খেয়াল করলাম উনি বেশ রেগে গিয়েছে আমার কথাটা শুনে। কিছুক্ষণ দম ধরে বসে থেকে আমাকে বললেন, দেখেন এসব মজা আমার একদম পছন্দ না, আর এমন কখনো করবেন না। আপনি খুব বেশি করছেন। কালকে থেকে একের পর এক কাহিনী করে জ্বালাচ্ছেন। শেষমেশ আমি এই কোন পাগলের পাল্লায় পড়লাম? আল্লাহ আমায় রেহাই দাও। আমি ভ্রু কুঁচকে বললাম, হয়েছে হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এখনও তেমন কিছুই করিনি। এত হতাশ হওয়ার মতো কিছুই না। এখন আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দিবেন তো? আমি তো এই বাসার কাউকে চিনি না। ভূতমশাই রাগ রাগ গলায় বলল, কারোর সাথে পরিচয় হওয়ার দরকার নেই। বাসায় অনেক মেহমান, আপনার বের হওয়ার দরকারই নেই। ঘরে বসে থাকুন। উনি আরও কিছু বলতে যাবেন, ঠিক ওই মুহূর্তে দরজায় কেউ নক করে বলছে, অরণ্য দরজাটা খুল, বউ নিয়ে নিচে বসার ঘরে আয়, সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। উনি আমার সাথে কোনোরূপ কথা না বাড়িয়ে ওই মহিলাকে জবাব দিল, ফ্রেশ হয়ে আসছি, তুমি যাও। আচ্ছা গেলাম আমি। উনি উঠতে যাবে, ঠিক ওই মুহূর্তে ওনার পাশে বসে ওনাকে বললাম, আচ্ছা আপনার বাসায় কে কে আছে বলুন না। এবারও উনি রেগে গিয়ে বললেন, আপনার এত কিছু জানতে হবে না বললাম তো। অতিথি হয়ে এসেছেন আর সময় মতো ঠিক চলে যাবেন, এটাই মাথায় রাখুন। বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে? ওনার কথাগুলো শুনে যেমন গা জ্বলে যায়, কিন্তু আমিও নাছোড়বান্দা, যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত উঠতে দিব না। আমি বললাম, আপনি না বললে আমি কিন্তু আপনাকে উঠতে দিব না। আগে বলেন কে কে আছে। আপনি তো সত্যি অনেক নাছোড়বান্দা। বলবো না কে কে আছে? কি মনে করেন আপনি একরোখা হলেও আমি আপনার থেকেও বেশি একরোখা? আমি কিছুই বলবো না। আমি গলায় একটা কাশি তুলে বললাম, এহেম এহেম, ওকে বলতে হবে না, যান ওয়াশরুমে যান। উনিও আমার এভাবে হার না মানা দেখে খুশি হলো, কিন্তু যখন ওয়াশরুমে যেতে নিল আমি আমার পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ে ওনার পা লেগে উনি হোঁচট খেয়ে পড়ল আর চিল্লাইয়া বললেন, আপনি ইচ্ছা করে এমন করেছেন তাই তো? ইচ্ছে করে এমন করলেন কেন? আমি মুচকি হেসে বললাম, কোথায়? আমি তো কিছু করিনি। আপনি বলেননি তাই শাস্তি পাচ্ছেন। যদি এবারও না বলেন তাহলে আরও অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এবার ভেবে দেখুন কি করবেন। উনি বেশ বুঝতে পারলেন আমি অনেকই নাছোড়বান্দা, তাই আরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে বললেন, আমার পরিবারে মা বাবা, আমি আর বড় বোন আছে। বাবা বিদেশ থাকে সবসময়। আমার মা দেশে থাকে, কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে। আর বড় বোন তার স্বামী নিয়ে লন্ডনে থাকে। একটু আগে যে মেয়েটা ডেকে গেল উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেননি, উনি সবসময় ব্যস্ত থাকেন। আচ্ছা তাহলে আপনার বাসায় রান্না কে করে? উনি রাগ হয়ে বললেন, এটাও কি আপনার জানতে হবে? আমি এবার ভাব মাখা মুখ নিয়ে বললাম, হ্যাঁ ভূতমশাই জানতে হবে। উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দিন। আপনিও রেডি হন, বাসায় রুমে সবাই অপেক্ষা করছে। পারলে একটু ভালো করে সেজে যাবেন, না হয় মান সম্মান আর থাকবে না। বিয়ে তো করেছেন ফাঁসিয়ে, সেটা তো আর কেউ বুঝবে না, সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে। পরে সময় আর সুযোগ মতো আলাদা হয়ে যাব আমরা, আশা করি বুঝতে পারছেন। কথাটা শুনে বুকের ভেতরটা কাঁপতে লাগলো। যতই হোক উনি এখন আমার স্বামী হয়। কোনো মেয়ে হয়তো চাইবে না সে ডিভোর্সি হোক। খারাপ লাগলেও নিজেকে বেশ সামলে ভূতমশাইকে জবাব দিলাম, আমি ওইসব ময়দা মেখে নিচে যেতে পারবো না। আমি যেমন ওই রকমই যাব, কে কী বললো তাতে আমার যায় আসে না। ময়দা মেখে নিজের বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। আশা করি বুঝতে পেরেছেন। উনি এতক্ষণে বেশ ভালোই বুঝতে পেরেছে যে আমি খুব নাছোড়বান্দা, তাই উনি শুধু বললেন, আপনি যা ইচ্ছে তাই করেন, আমাকে বলতে আসবেন না। যেভাবে ইচ্ছে ওইভাবে নিচে যান, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এর মধ্যে আমি খেয়াল করলাম সারা ঘর বেশ আগোছালো হয়ে আছে, তাই ঘরটা গুছানো শুরু করলাম। আলমারি থেকে ওনার জন্য কাপড় বের করে বিছানায় সাজিয়ে রাখলাম, যাতে করে উনি ওয়াশরুম থেকে বের হয়ে হাতের নাগালে সব পেয়ে যায়। ওনার ঘড়ি, ওয়ালেট সব এক জায়গায় রাখলাম। আমি চটপট করে একটা শাড়ি পরে ফেললাম, যতটুকু সম্ভব নিজেকে ময়দা মাখা ছাড়া গুছানোর চেষ্টা করলাম। সব কিছু ঠিক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে উনি সারা ঘরটা দেখে একটু অবাক হলো। বিছানার উপর ওনার কাপড়গুলো দেখে বললেন, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা এত তাড়াতাড়ি এত পরিপাটি কে গুছিয়ে দিল? আমি লাজুক স্বরের জবাব দিলাম, এসব কিছু আমি করেছি। আমার কথাটা শুনে ওনার মুখটা যেন আরও চুপসে গেল। ওনার চুপসানো মুখটা পুরো আলুর চপের মতো লাগছিল। চুপসানো মুখ নিয়ে আমাকে বলল, এত কিছু করতে তো আপনাকে বলেনি কেউ, এত কিছু করতে গেলেন কেন?
আমিও বেশ ঝাঁঝালো গলায় জবাব দিলাম, নিজের ঘর নিজে গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? উনি ভ্রুটা কুঁচকে বললেন, আপনার ঘর মানে? এটা আপনার ঘর কবে হলো? আমি হাসি মুখে উত্তর দিলাম, কেন? স্বামীর ঘরই তো স্ত্রীর ঘর হয়, বিয়েটা যেভাবেই হোক। ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং ঘর গুছাতে আমি পারবো নিশ্চয়ই। ভূতমশাই রাগ রাগ গলায় বললেন, আপনি একটু বেশিই বকেন। আর আপনাকে এই ড্রেস বের করতে কে বলেছে? আমি তো এটা পরবো না, আমার কাছে এটা ভালো লাগছে না। আমি বললাম, এটা আমার কাছে ভালো লেগেছে তাই বের করেছি, বললে খুশি হব। উনি এবার ভীষণ গম্ভীর একটা মোড় নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কি যায় আসে? করেছেন তো ফাঁসিয়ে বিয়ে, আবার অধিকার ফলাতে এসেছেন, লজ্জা হওয়া উচিত আপনার। এই কথা শুনে বুকের ভেতর হু হু করে কষ্টের সাইরেন বাজতে লাগলো, চোখের কোণে হালকা মেঘ জমতে লাগলো। তবুও নিজেকে অনেক শান্ত করে ওনাকে বললাম, আপনার ইচ্ছা মতো পরে নিন, সমস্যা নেই। উনিও আমার কথা শুনে বিছানা থেকে আমার রাখা ড্রেসটা আলমারিতে রেখে ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছোড়বান্দা না, ওনাকে এর শাস্তি তো আমি দিবই। কিভাবে কি করা যায় বেশ ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে যেন চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে ভূতমশাইয়ের তুড়ির শব্দে চিন্তার ঘোর কাটল। ভূতমশাই তুড়ি বাজাতে বাজাতে বললেন, এই যে আপনি উপরে তাকিয়ে কি দেখছেন? না তেমন কিছু না। কি হয়েছে বলুন? আপনি আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার আলমারিতে হাত দিবেন না, বুঝছেন? আমিও কথাটা শুনে বেশ হেসে লুটুপুটু খাচ্ছিলাম। লুটুপুটু খেয়ে তুড়ি বাজাতে বাজাতে বললাম, ওই হ্যালো, স্বামীর আলমারির হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়ে আমাকে বললেন, আপনি সত্যিই পাগল, আপনার মাথায় তার মনে হয় সব ঢিলা। আমি আবারও হাসতে লাগলাম। ভূতমশাই একটু ভুল বলে ফেলেছে। উনি ওনার বিরক্তমাখা মুখ দিয়ে প্রশ্ন করলে, কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথার তার ঢিলা না তো আপনার মাথার তার কি? আমার মাথার তার তো সব ছিঁড়া। এবার খেয়াল করলাম ওনার মুখের বিরক্তের মাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্তমাখা মুখ নিয়ে বললেন, দোহাই লাগে, হাত জোর করি, আপনি আপনার বকবকানি একটু থামান। এবার বসার ঘরে চলুন, একটু আমাকে মুক্তি দেন। আমিও আমার শাড়ির আঁচল নাড়তে নাড়তে বললাম, চলুন। তারপর দুজনে